আচ্ছা, প্রথমে তোমাদের মাধ্যমিকের টেস্ট পেপার প্রথম কোশ্চেন, ধারণ অববাহিকা কাকে বলে? টেস্ট পেপারের কোশ্চেন আলোচনা করছি, ঠিক আছে? ধারণ অববাহিকা কাকে বলে? 1 নম্বর, তো ধারণ অববাহিকা কাকে বলে? যে যখন কোনো নদী তার উপনদী দ্বারা পার্বত্য অঞ্চলে যতটা এলাকার জল কি করতে পারে, ধারণ করতে পারে, সেই অঞ্চলটাকে বা সেই এলাকাটাকে বলা হয় ওই নদীর ধারণ অববাহিকা। আবার বলছি, যখন কোনো প্রধান নদী ও তার উপনদী কোনো পার্বত্য অঞ্চলে যতটা এলাকার জল ধারণ করতে পারে, সেই এলাকাটাকে বলে ওই নদীর ধারণ অববাহিকা। বোঝা গেল? এখানে নদী অববাহিকার সঙ্গে ধারণ অববাহিকা কখনোই মেলাতে যাবে না। কারণ নদী অববাহিকা কাকে বলে? যে নদী অববাহিকা বলতে বোঝায় কোনো নদী তার উপনদী শাখা নদী মিলে নদী তার উৎস অঞ্চল থেকে একেবারে নদী তার নিম্ন অঞ্চল পর্যন্ত যতটা এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়, সেই এলাকাটাকে বলা হয় কি? নদী অববাহিকা। ঠিক আছে, সেই এলাকাটাকে বলা হয় কি? নদী অববাহিকা। কিন্তু ধারণ অববাহিকা শুধুমাত্র কোনো নদী, প্রধান নদী ও তার উপনদীগুলো কোনো পার্বত্য অঞ্চলে যতটা এলাকার জল ধারণ করতে পারে তাকে বলে ধারণ অববাহিকা। দ্বিতীয় কোশ্চেন আছে, ওর অথবা কোশ্চেন আছে, মন্থকূপ কি? মন্থকূপ কি? যখন পার্বত্য প্রবাহে অর্থাৎ উচ্চ গতিতে নদী প্রবল বেগে প্রবাহিত হয়, নদীবাহিত নুড়ি পাথরের সঙ্গে নদী খাদ বা নদীর তলদেশ কি হয়? আঘাতপ্রাপ্ত হয়। তার ফলে নদীর তলদেশ আঘাতপ্রাপ্ত হলে নদীর তলদেশে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় এবং ওই গর্তের মধ্যে নুড়ি বালি কী করে? প্রবেশ করে এবং জল প্রবেশ করে চক্রাকারে ঘূর্ণির মতো কী করতে থাকে? ঘুরতে থাকে। তার ফলে হাঁড়ি বা কলসির মতো বা পাখির বাসার মতো যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, সেই ভূমিরূপগুলোকে বলা হয় কি? মন্থকূপ। এগুলো তোমাদের 2 নম্বর পড়বে। তাহলে মন্থকূপ বৈশিষ্ট্য বলবে যে মন্থকূপের আকৃতি কেমন? হাঁড়ি বা কলসির মতো। দ্বিতীয় বৈশিষ্ট্য, মন্থকূপ কিন্তু নদীতে যখন জল থাকে তখন কিন্তু মন্থকূপ দেখা যাবে না। তখন কিন্তু মন্থকূপ দেখা যাবে না। নদীর জল শুকিয়ে গেলে তখন কিন্তু মন্থকূপ দেখা যায়। সুবর্ণরেখা নদীতে কখনো কখনো কি হয়? এই মন্থকূপ, নদীর জল যখন শুকিয়ে যায় তখন এই সমস্ত মন্থকূপগুলো দেখতে পাওয়া যায়। উদাহরণে বলবে, বুঝতে পেরেছ? তারপর তৃতীয় কোশ্চেন, হিমশৈল কি? হিমশৈল কাকে বলে? যে যখন মহাদেশীয় হিমবাহের একটা বিস্তীর্ণ বা কিছুটা ভাঙা অংশ যখন জলে বা সমুদ্রে ভাসমান অবস্থায় বিরাজ করে, তখন তাকে হিমশৈল বলে। এদের বৈশিষ্ট্য কি? এই হিমশৈলের 9 ভাগ সমুদ্রের জলের তলদেশে থাকে আর বাদবাকি 1 ভাগ জলের উপরে থাকে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে হিমশৈলে। তার ফলে দূর থেকে হিমশৈলকে দেখে বোঝা যায় না, জলের উপরে যে বরফের টুকরোটা, এটাকে দেখে বোঝা যায় না প্রকৃত হিমশৈলের আকৃতি কতটা। ঠিক আছে? যেমন কি এইরকম একটা হিমশৈলের ধাক্কা মেরে বা আঘাত লেগে পৃথিবীর বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিক, যেটা ভারত ও ইংল্যান্ডের যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছিল তৎকালীন সময়ে, সেই টাইটানিক জাহাজটা প্রথম যাত্রাতেই সলিল সমাধি ঘটেছিল এইরকম একটা হিমশৈলতে আঘাত খেয়ে। বালিয়াড়ি কাকে বলে? বালিয়াড়ি কাকে বলে? যে মূলত নদী কিংবা নদী নয়, মূলত সমুদ্র কিংবা মরুভূমি অঞ্চলে কি হয়? যখন বালিগুলি স্তূপাকারে সঞ্চিত হয় তখন সেগুলোকে কি বলা হয়? বালিয়াড়ি বলা হয়। হিমালয় পর্বতের 2টো গিরিপথের নাম লেখো। হিমালয় পর্বতের 2টো গিরিপথের নাম লেখো। কতগুলো গিরিপথ আছে? অনেক গিরিপথ আছে, বলো। জজিলা একটা গিরিপথ, হ্যাঁ, শিবকিলা, আরও অনেক গিরিপথ আছে। এইরকম অনেক গিরিপথ কি হয়? হিমালয় পর্বতে দেখতে পাওয়া যায়। তারপর কি রয়েছে? আশ্বিনের ঝড় কি? আশ্বিনের ঝড় কি? প্রথমে আলোচনা করি আশ্বিনের ঝড় কি। যে মূলত আশ্বিন মাসে, মূলত কোন ঋতুতে? অর্থাৎ শরৎকালে। শরৎকালে অক্টোবর নভেম্বর মাসে এই রকম সময়ে যে ঝড়গুলো হয়, সেই ঝড়গুলোকে বলা হয় আশ্বিনের ঝড়। আশ্বিনের ঝড় কী কারণে উৎপত্তি হয় বা আশ্বিনের ঝড়ের উৎপত্তি কী কারণে হয়? দেখো, এই শরৎকাল এমন একটা ঋতু, এই ঋতুটাতে কি হয়? যে একদিকে মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেয় আর উত্তর পূর্ব মৌসুমি বায়ু কী হয়? আগমন হয়। অর্থাৎ এই বিদায় পর্ব এবং আগমন পর্বে এই 2 প্রকার বিপরীতধর্মী 2 প্রকার বায়ু বঙ্গোপসাগরে কি হয়? ওরা নিজেদের মধ্যে সংঘর্ষে কি হয়? লিপ্ত হয়। এবং বঙ্গোপসাগরে এই 2 প্রকার বায়ু নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হলে কি হয়? বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকাগুলোতে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই
মানে এই এলাকাগুলোতে শরৎকালে এক প্রকার ঘূর্ণিঝড়ের কি হয় সৃষ্টি হয়। এই ঝড়টাকে বলা হয় কি আশ্বিনের ঝড়। মূলত আশ্বিন মাসে হয় বলে, বাংলা আশ্বিন মাসে হয় বলে এই ঝড়টাকে বলা হয় আশ্বিনের ঝড়। আশ্বিনের ঝড়ের প্রভাব কি হয়, অনেক সময় উপকূলবর্তী অঞ্চলে প্রচুর মানুষ কি হয় প্রাণহানি ঘটে, কখনো কখনো বন্যা পরিস্থিতির কি হয় সৃষ্টি হয়, কখনো কখনো কি হয় বিপুল পরিমাণ কৃষিজ সম্পদের কি হয় ধ্বংস হয়, এবং প্রচুর মানব সম্পদের সঙ্গে সঙ্গে প্রচুর পশু শক্তিও কখনো কখনো কি হয় মারা যায়। যেমন ফাইলিন ঝড়টা, এটা কিন্তু একটা আশ্বিনের ঝড়ের উদাহরণ। 2013 সালে হয়েছিল ফাইলিন ঝড়, এটা কিন্তু একটা আশ্বিনের ঝড়ের মানে উদাহরণ। তারপরে কোশ্চেন কি আছে, জায়িদ শস্য কাকে বলে? জায়িদ শস্য কাকে বলে? যে শস্যটা কি হয় মূলত গ্রীষ্মের শুরুতে এবং বোনা হয় বা রোপণ করা হয় এবং বর্ষার শুরুতে কি হয় কাটা হয়, সেই সমস্ত শস্যগুলোকে বলা হয় জায়িদ শস্য। যেমন কি পাট একটা জায়িদ শস্যের উদাহরণ, চীনা বাদাম বা বাদাম চাষ একটা জায়িদ শস্যের উদাহরণ, এগুলো একটা জায়িদ শস্যের উদাহরণ। ভারতের দুটি ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখো। দেখো ভারতের দুটি ম্যানগ্রোভ অরণ্য আমরা কিন্তু সবাই জানি, একটা ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, আর একটা কি উড়িষ্যার ভিতরকনিকা, এটাও কিন্তু একটা ম্যানগ্রোভ অরণ্য। এ দুটো খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে উড়িষ্যার ভিতরকনিকা। লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালগুলি কী কী? দেখো লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে, ফার্স্ট হবে আকরিক লৌহ, বোঝা গেল, দ্বিতীয় হবে কয়লা, তৃতীয় হবে চুনা পাথর, চতুর্থ হবে ম্যাঙ্গানিজ, পঞ্চম হবে ডলোমাইট। তাহলে আকরিক লোহা, কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, এই 5টা কাঁচামাল মেনলি লৌহ ইস্পাত শিল্পের প্রধান প্রয়োজন। সোনালী চতুর্ভুজ কাকে বলে? সোনালী চতুর্ভুজ কাকে বলে? সোনালী চতুর্ভুজ ভারতবর্ষের পরিবহন ব্যবস্থার কি একটা সবথেকে উন্নত মাধ্যম হলো সোনালী চতুর্ভুজ। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি তিনি কি করেছিলেন, তিনি এটা অনুভব করতে পেরেছিলেন, যদি ভারতকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তুলতে হয়, কর্মসংস্থান করতে হয় এবং যদি যাতায়াত ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করতে যায়, তাহলে ভারতের প্রধান প্রধান 4টা শহর কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এই 4টা শহরের মধ্যে অতি দ্রুত যোগাযোগ ব্যবস্থা কী করতে হবে স্থাপন করতে হবে। এই উদ্দেশ্যে তিনি এই কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই 4টা শহরকে 4 থেকে 6 লেন বিশিষ্ট একটা বিশেষ সড়ক পথ তৈরি বা ন্যাশনাল হাইওয়ে তৈরির পরিকল্পনা করেন, যেটাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। এই সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য ছিল 4846 কিলোমিটার, বোঝা গেল। কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই, চেন্নাই থেকে কলকাতা, এই 4টা বাহুযুক্ত অঞ্চলটিকে বলা হয় সোনালী চতুর্ভুজ। এর গুরুত্ব কী ছিল বা ফলাফল কী ছিল? এর গুরুত্ব, এই সোনালী চতুর্ভুজের ফলে কি হয়, ভারতে একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের প্রত্যক্ষ যোগাযোগ গড়ে ওঠে, একটা বৈচিত্র্যময় ভারতবর্ষ গড়ে ওঠে। এই সোনালী চতুর্ভুজের সৃষ্টির ফলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত অনেকটা অনেকটা সহজ করে তোলে। যেখানে যেখানে অন্যভাবে যেতে অনেক সময় লাগতো, কিন্তু এই হাইওয়েগুলি দিয়ে যাওয়ার সময় অনেকটা কম সময় লাগে, যার ফলে কি হয়, শিল্পক্ষেত্র, কৃষিক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্র কী করে সোনালী চতুর্ভুজ সুপ্রতিষ্ঠিত করে। সর্বোপরি এই সোনালী চতুর্ভুজ নির্মিত হওয়ার ফলে ভারতের বহুত কর্মসংস্থানের পরিমাণ কী পায়, বৃদ্ধি পায়। এরকম করে সুফল দৈর্ঘ্য দিয়ে কি করবে, লিখবে। জনঘনত্ব কাকে বলে? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জনঘনত্ব কাকে বলে? ফার্স্ট জনঘনত্ব কাকে বলে? যে কোনো দেশে যতজন জনসংখ্যা থাকবে সেই জনসংখ্যাকে ওই দেশের মোট আয়তন দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হয় কি, জনঘনত্ব। আবার বলছি, কোনো দেশের মোট জনসংখ্যাকে ওই দেশের মোট আয়তন দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় জনঘনত্ব। যেমন ধরো উদাহরণ সহকারে, যেমন 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল 121,93,422 জন, এবং আমরা জানি ভারতের মোট আয়তন কত জানো? ভারতের মোট আয়তন 31,66,414 বর্গ কিলোমিটার। তাহলে এই টোটালটাকে যদি ভাগ করিস, অর্থাৎ 121,01,93,422 ডিভাইডেড বাই কত, 31,66,414 বর্গ কিলোমিটার, আমরা পাবো কত, 382 জন পার প্রতি বর্গ কিমি। তাহলে আবার বলছি, জনঘনত্ব কাকে বলে? কোনো দেশ বা কোনো অঞ্চলের মোট আয়তনকে ওই দেশ বা ওই অঞ্চলের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা যে সংখ্যাটা পাই সেটাকে বলা হয় কি, জনঘনত্ব। বোঝা গেল? যেমন 121,01,93,422 জন ডিভাইডেড বাই 31,66,414 বর্গ কিলোমিটার সমান কত, সমান 382 জন।
তারপর বলছি শোনো, এবার নদীর মোহনায় এইবার আমরা 3 নম্বরে কোশ্চেনগুলোতে চলে যাচ্ছি। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি বা নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থানগুলো কী কী, অর্থাৎ কী কী কারণে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হতে পারে। বুঝা গেল কী কী কারণে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হতে পারে। ফার্স্ট কারণ, 1 নম্বর কারণ, বদ্বীপ সৃষ্টি হতে গেলে নদীতে পলির পরিমাণ বেশি হতে হবে। অর্থাৎ যে নদীতে পলির পরিমাণ যত বেশি, সেই নদীতে বদ্বীপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তত বেশি। ভারতের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এই নদীগুলোতে পলির পরিমাণ খুব বেশি থাকে, এই জন্য এই সমস্ত নদীগুলোতে বদ্বীপ সৃষ্টির পরিমাণও কী হয়, বেশি হয়। দ্বিতীয়ত, নদীর দৈর্ঘ্য বেশি হতে হবে, অর্থাৎ নদীর দৈর্ঘ্য যত বেশি হবে নদীতে তত পলির পরিমাণ বেশি হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও লক্ষ্য রাখতে হবে নদীটা যেন পাললিক শিলা স্তরের উপর দিয়ে প্রবাহিত হয়। যদি গ্রানাইট শিলা কিংবা ব্যাসল্ট শিলার উপর দিয়ে নদী প্রবাহিত হয় তাহলে কিন্তু সেখানে বদ্বীপের সেখানে তো পলি থাকবে না। অর্থাৎ গ্রানাইট শিলা, ব্যাসল্ট শিলা এগুলো ক্ষয় করার ক্ষমতা কম থাকে। ক্ষয় করার ক্ষমতা কম হলে কী হবে সেখানে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ কী হবে না, গড়বে না। বুঝতে পেরেছ? তারপরে কী আছে, হ্যাঁ এটাই আরও আলোচনা করি। তাহলে 3 নম্বর পয়েন্ট কী হবে, মোহনার কাছে খাড়াই ঢালের পরিমাণ কম হতে হবে। অর্থাৎ নদী যেখানে মোহনার কাছে মিশে, সমুদ্রে গিয়ে মিশে, সেখানে যদি ঢালের পরিমাণ কম হয় তাহলে কিন্তু বদ্বীপ সৃষ্টিটা অনুকূল হবে। এই জন্য দেখা যাচ্ছে পূর্ব উপকূলে যে সমস্ত নদীগুলি পড়ে সেগুলো মোহনায় খাড়াই ঢালের পরিমাণ কম হওয়ার জন্য সেখানে কিন্তু ভালোই বদ্বীপ সৃষ্টি হয়। অপরদিকে পশ্চিমবাহী নদীগুলি নর্মদা, তাপ্তি, খাম্বাত উপসাগরে বা তোমার আরব সাগরে পড়েছে, সেই নদীগুলোতে বদ্বীপ সৃষ্টি হয় না, কারণ সেখানে কী হয়, খাড়াই ঢালের পরিমাণটা বেশি। অর্থাৎ মোহনার কাছে খাড়াই ঢাল কম হলে এটা কিন্তু একটা বদ্বীপ সৃষ্টির একটা অনুকূল ভূমিকা কী করে, পালন করে। চতুর্থ পয়েন্ট, নদী কিন্তু খরস্রোতা যুক্ত নয় এমন নদী। অর্থাৎ নদীর জলস্রোতের বেগ যদি কম থাকে তাহলে কিন্তু সেখানে নদীতে কী হয়, বদ্বীপ সৃষ্টি হতে পারে। বোঝা গেল? অর্থাৎ নদী যদি খরস্রোতা হয় সেখানে কিন্তু বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ থাকে না। আর কী হবে, পঞ্চমত পয়েন্ট, নদীর মোহনায় যদি লবণাক্ততার পরিমাণ কী হয়, বেশি হয়, তাহলে কী হবে, নুড়ি কাকর পলিবালিকে থিতিয়ে জমা করতে সাহায্য করে, তার ফলেও কিন্তু বদ্বীপে কী হয়, সৃষ্টি হতে পারে। এগুলো হচ্ছে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ। এগুলো 3 নম্বরে থাকে, তাই তোমরা 3টা করে পয়েন্টে লিখবে। আচ্ছা, লোয়েস সমভূমি কিভাবে গঠিত হয়? প্রথমে তো বলি লোয়েস সমভূমি কাকে বলে। সংজ্ঞা, যে বায়ুবাহিত সূক্ষ্ম সূক্ষ্ম পলিকণা, বালিকণা যার ব্যাস 0.02 মিলিমিটারের কম বা 0.05 থেকে 0.02 মিলিমিটারের কম, এগুলি লোয়েস নামে পরিচিত। কারণ এগুলো কি হয়, খুব সহজে এক স্থান থেকে অন্য দূরে কি হয়, উড়ে যেতে পারে। এগুলো হচ্ছে কি লোয়েস। এবার সমভূমি কীভাবে সৃষ্টি হয়? এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম পলিকণা, বালিকণা যাদের ব্যাস 0.02 মিলিমিটারের কম, অর্থাৎ যারা লোয়েস নামে পরিচিত, তারা যখন কী হয়, এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে কোনো নিচু ভূমিকে ভরাট করে সমতল ভূমিতে পরিণত করে, তখন তাকে বলা হয় কি, লোয়েস সমভূমি। বুঝা গেছে? কোনো নিচু ভূমিকে ভরাট করে যখন সমতলে পরিণত করে তখন তাকে বলা হয় কি, লোয়েস সমভূমি। উদাহরণস্বরূপ কি, মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে উড়ে আসা বালি বা সূক্ষ্ম সূক্ষ্ম লোয়েস কণা কি চীনের ইয়াংসিকিয়াং নদীর মোহনায় সঞ্চিত হয়ে এইরকম একটা সমভূমি কী করেছে, সৃষ্টি করেছে। তারপর কি রয়েছে, যে পাঞ্জাব হরিয়ানার কৃষির উন্নতির কারণগুলি আলোচনা করো। দেখো, পাঞ্জাব হরিয়ানা আমাদের দেশের মধ্যে সবথেকে কৃষি উন্নতি সবথেকে বেশি হয় পাঞ্জাব হরিয়ানা। তার কারণ কি, যে ওই এলাকায় পলি সমৃদ্ধ অঞ্চল। আমরা জানি সিন্ধু নদী কি, তার যে 5টা উপনদী, চন্দ্রভাগা, ঐরাবতী, বিপাশা, শতদ্রু, ঝিলাম, এই 5টা উপনদী কী করে, ওই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত। তার ফলে উর্বর পলি সমৃদ্ধ মৃত্তিকা এই অঞ্চলে কৃষির উন্নতিতে কী করে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফার্স্টলি 1 নম্বর পয়েন্ট কী হবে, উর্বর পলি। দ্বিতীয় পয়েন্ট কী হবে, ওই অঞ্চলে মানুষের মাথাপিছু জমির পরিমাণ বেশি। জমির পরিমাণ বেশি হওয়ার কারণে ওই অঞ্চলের কৃষকেরা অনেকটা উচ্চবিত্ত সম্প্রদায়ের। বোঝা গেল? তার ফলে ওই অঞ্চলে কৃষকেরা উচ্চবিত্ত সম্প্রদায়ের হওয়ার ফলে ওরা কি করে, উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে, যেটা আমাদের রাজ্যের বা আমাদের মতো গরিব কৃষকেরা কি করতে পারে না, যে সমস্ত উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারে না। কিন্তু ওই অঞ্চলের মানুষেরা উচ্চবিত্ত হওয়ার জন্য উন্নত কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করতে পারে, যার ফলে কি হয়, কৃষির উন্নতিতে কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয়ত, ওই অঞ্চলের জলবায়ু।
কী অঞ্চলে মূলত গম চাষটা বেশি হয়, আর ওই অঞ্চলে সারা বছরের বেশিরভাগ সময় কী হয়, শীতকাল বিরাজ করে। এই গম চাষ, তাই ওই অঞ্চলে গম চাষ কী করে, ওই অঞ্চলে কৃষির উন্নতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু গম চাষ হয় এমন নয়, ওই অঞ্চলে তার সঙ্গে ধানও হয় এবং প্রচুর পরিমাণে সবজি, ফুলকপি, বাঁধাকপি, শীতকালীন সবজি কী হয়, ওই অঞ্চলে প্রচুর পরিমাণে হয়। এই কারণগুলোর জন্য ওই অঞ্চলে কী হয়, পাঞ্জাব হরিয়ানাতে কী হয়, কৃষির উন্নতির কারণ কী হয়, গুরুত্ব। তাছাড়া পাঞ্জাব হরিয়ানাতে না শীতকালীন বৃষ্টিপাতটা, অর্থাৎ যে পশ্চিমী ঝঞ্ঝা যাকে বলা হয়, ওই পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু ওই অঞ্চলে কৃষিকাজে যথেষ্ট কী করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তারপর চলে যাই একেবারে 5 নম্বরের কোশ্চেনগুলোতে। নদীর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করে। এখন তো চিত্র আঁকানো যাচ্ছে না, কি তাই শুধু আলোচনা করছি। প্রথম তোমরা কি বলবে, নদীর ক্ষয়কার্যের ফলে সবাইকে যেটা বলি, সবাই প্রথম বলবে মানে আই আকৃতির উপত্যকা বা ভি আকৃতির উপত্যকা, তারপর জলপ্রপাত, তারপর মন্থকূপ, এগুলো দিয়েই আলোচনা করবে। কে প্রথমে বলি নদীর আয়াকৃতির উপত্যকা। আয়াকৃতির উপত্যকাকে বলি, নদী যখন শুষ্ক অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় বা আবদ্ধ গতিপথে, তখন নদীর অধিক পরিমাণ নিম্নক্ষয় হয়। নিম্নক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি আয়ক্ষরের মতো ধারণ করে, তখন তাকে আয়াকৃতির উপত্যকা বলে। শুষ্ক অঞ্চলের এই আয়াকৃতির উপত্যকাগুলোকে বলা হয় কি, ক্যানিয়ন। কি বলা হয়, ক্যানিয়ন। এবার বিশেষ করে এখানে জলপ্রপাতটা সবথেকে বেশি গুরুত্ব সহকারে আলোচনা করবে। জলপ্রপাত কাকে বলে, নদীর গতিপথে কঠিন শিলা, কোমল শিলা আড়াআড়ি বা উলম্বভাবে অবস্থান করলে কোমল শিলা দ্রুত ক্ষয় পায় এবং কঠিন শিলা খাড়াভাবে দাঁড়িয়ে থাকে, তখন নদীর জল উপর থেকে লাফিয়ে লাফিয়ে নিচে পড়ে, তখন তাকে বলা হয় কি, জলপ্রপাত। বোঝা গেল। জলপাত কাকে বলে লিখবে, জলপ্রপাতের বৈশিষ্ট্য কী লিখবে এবং জলপ্রপাতের উদাহরণ লিখবে। বোঝা গেল। যেমন ভারতের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত কি, সরাবতী নদীর যোগ জলপ্রপাত। কে, সরাবতী নদীর যোগ জলপ্রপাত ভারতের সবথেকে উচ্চতম জলপ্রপাত। ভেনেজুয়েলার অ্যাঞ্জেল পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত। বুঝে গেল। কে, এগুলো লিখতে হবে। কি জলপ্রপাতের বৈশিষ্ট্য হচ্ছে, অতি অবশ্যই জলপ্রপাতের নিচে সবসময় কী হয়, প্রপাতকূপের সৃষ্টি হয়। জলপাত গতিপথে কঠিন শিলা, কোমল শিলা থাকলে তবেই জলপ্রপাতের সৃষ্টি হয়। কে, জলপ্রপাত কখনো কখনো পশ্চাৎ প্রসারণ করতে পারে। কে, অর্থাৎ জলপ্রপাত কখনো কখনো নদীর উৎসের দিকে কী হয়, এগোতে থাকে। এগুলো হচ্ছে জলপ্রপাতের কি বৈশিষ্ট্য। বুঝতে পেরেছ? এবং তার সঙ্গে সঙ্গে জলপ্রপাতের উদাহরণ, যেমন সুবর্ণরেখার খরা ও মানে সুবর্ণরেখার জনা ও দশম জলপ্রপাত। কে, এই কয়েকটা জলপ্রপাতের উদাহরণ সবসময় মনেও রাখবে। বুঝে গেল। তারপরে কি আছে, জলপাত, মন্থকূপ। এক্ষুনি যে 2 নম্বরের মন্থকূপটা আলোচনা করছিলাম, সেটাই মন্থকূপ। যে মন্থকূপ কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়, তার বৈশিষ্ট্য, তার উদাহরণ, এরকম দিয়ে লিখবে। ঠিক আছে। তারপরে কোশ্চেন আছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। হিমবাহ আর জলধারার মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ কী কী হবে? হিমবাহ জলধারা বহির্বিরত সমভূমি হবে, ড্রামলিন হবে, কেটল হবে, নব হবে, প্যাটার্নস্টার হ্রদ হবে, স্কার হবে। কে, তাহলে প্রথমে বলবে হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমরা নিচে আলোচনা করলাম। প্রথমে কি লিখবে, বহির্বিরত সমভূমি। বহির্বিরত সমভূমি কাকে বলে, যে হিমবাহ কি হয়, যখন কোনো উঁচু পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসে, তখন একটা নির্দিষ্ট নিচে সমভূমিতে পতিত হওয়ার সময় হিমবাহ গলে যায়। হিমবাহগুলো গলে যায়। হিমবাহগুলো গলে গেলে হিমবাহ বাহিত নুড়িকাকর পলিবালিগুলো কী করে, সঞ্চিত করে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সমতল ভূভাগ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় বহির্বিদ্যুৎ সমভূমি অঞ্চল। কখনো কখনো এই বহির্বিদ্যুৎ সমভূমি অঞ্চল নদী দ্বারা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেগুলোকে বলা হয় কি, ভ্যালি ট্রেন্ট। তারপর আসি দ্বিতীয় পয়েন্ট কি, ড্রামলিন। ড্রামলিন কাকে বলে, বহির্বিদ্যুৎ সমভূমি অঞ্চলে দীর্ঘদিন ধরে নুড়িকাকর পলিবালি জমে সঞ্চিত করে করে যখন উল্টানো ডিবের মতো বা আধখানা চাঁদের মতো বা মানে উল্টানো কড়াইয়ের মতো বা আধখানা ডিমের মতো যে ভূমিরূপগুলো সৃষ্টি করে, সেগুলোকে বলা হয় কি, ড্রামলিন। একটা ড্রামলিন 30 থেকে 60 মিটার পর্যন্ত কি হয়, উঁচু হয়ে থাকে। 500 থেকে 1000 মিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে। 400 থেকে 800 মিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে। 1 থেকে 3 কিমি পর্যন্ত দৈর্ঘ্য হতে পারে। কে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এগুলোতে কি হয়, ড্রামলিন দেখতে পাওয়া যায়। ড্রামলিনগুলি সাধারণত 1টি 2টি একসঙ্গে গড়ে ওঠে না, একাধিক ড্রামলিন একসঙ্গে কি হয়, সৃষ্টি হয়। এই জন্য ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে কি বলা হয়, বাস্কেট অফ এগ টপোগ্রাফি। কি বলা হয়, বাস্কেট অফ এগ টপোগ্রাফি। ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বলা হয় বাস্কেট অফ এগ টপোগ্রাফি। তারপর কি আছে, উত্তর ভারতের নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদীর তুলনামূলক আলোচনা করো।
কি উত্তর ভারতের নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদীর তুলনামূলক আলোচনা।